তবে কি একটা 99 বছরের 80 বছরের ছেলের প্রতি তার লাইবিলিটিস থাকবে? বাবা হলে কি পুরো দায় দায়িত্ব পুরো যা করবে সব মাথায় নিয়ে দৌড়তে হবে? একটা লিমিটেশন আছে। তদন্ত প্রক্রিয়া চলার সময় প্যারালাল তদন্ত যদি আবার চলে, যেটা আমরা সাধারণত দেখি মিডিয়া একটা প্যারালাল তদন্ত, আমি তো 3 দিন ধরে তাই দেখছি প্যারালাল তদন্ত করছে। কিন্তু আর আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন সন্তানের পিতা, এবং এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু বেদনাদায়ক। আমি সেদিনও যাইনি, আমি মঙ্গলবারও, আপনি বললেন আপনাদের কথা অনুযায়ী, মিডিয়ার কথা অনুযায়ী মঙ্গলবারও ডেট আছে, চলবে, আমি যাব না। স্যার, একেবারেই আমরা যেমনটা জানতে পাচ্ছি, আপনার ছেলে অর্থাৎ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে যে অভিযোগ, আপনি নিশ্চয়ই অবগত সেই ব্যাপারে ইতিমধ্যেই। আপনি কতটা মেনে নিতে পেরেছেন এই পুরো ব্যাপারটা? কি আপনার ছেলের বিরুদ্ধে যে এই অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আশা করেছিলেন? না, কেউ তো আশা করে না। যাই হোক, এটা প্রথম কথা বলে নিই, অভিযোগ এটা সাবজুডিস ম্যাটার। অলরেডি জুডিশিয়ারি এবং প্রশাসন, প্রথমে আমি ভারতবর্ষের জুডিশিয়ারির প্রতি শ্রদ্ধাশীল এবং কলকাতা পুলিশের প্রতি আস্থাশীল। যারা তদন্ত করছেন তারা সম্পূর্ণ সুন্দরভাবেই তদন্ত করে তার সঠিক বিষয়বস্তু উপস্থাপিত করবেন, এবং সেটা জুডিশিয়ারিতে যে আইনি যে বিষয় আছে, আমি তো আইনের ছাত্র নই, অতএব আইনিভাবে যেই ধরনের বিচার ব্যবস্থা যে রায় দেবে, এই ধরনের ঘটনা আদৌ যদি সত্যি হয়ে থাকে, তবে তার যা পানিশমেন্ট থাকবে সেটা হবে। এখানে আমার বলার না বলার কিছু নেই। আর যে করে যে ঘটনা যাকে নিয়ে হচ্ছে, তাও একবার বলি, যদি আদৌ শুনুন আপনারা, মেন বিষয় হচ্ছে আমাদের জুডিশিয়ারি এবং প্রশাসন নিপুণভাবে পরিশ্রম করছে। অলরেডি এখন মনে হয় প্রশাসনের জুডিডিকশানে আছে, জুডিশিয়ারি নিশ্চয়ই পাঠিয়েছে তদন্তের সাপেক্ষে, তো সেখানে দাঁড়িয়ে প্রশাসন করছে। কিন্তু পাশাপাশি আপনারা মিডিয়া ট্রায়াল যা করিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে এখনই যেন জজ সাহেব রায় দিয়ে দিয়েছেন। জুডিশিয়ারির ওপরে আস্থা এবং শ্রদ্ধা আমার আছে, এবং ও যে ঘটনার সাথে বলছেন যুক্ত, যদি আদৌ যুক্ত থাকে, তার তো যা শাস্তি হবে শাস্তি হবে, নো কমেন্টস। এই যে আপনি বারংবার বলছেন যে যদি আদৌ যুক্ত থাকে, এখনো কেন আমি যদি কথাটা বলছি, দেখুন, জুডিশিয়ারি তো এখনও পর্যন্ত শাস্তি করেনি, বিধান দিয়েছে কি আমার জানা নেই আপনাদের কাছে। আমাদের সিস্টেম অনুযায়ী আমি যতদূর জানি, আমরা তো অর্ধশিক্ষিত মানুষ, যতদূর জানি যে জুডিশিয়ারি তদন্ত সাপেক্ষে, এবং তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া চলার সময় প্যারালাল তদন্ত যদি আবার চলে, যেটা আমরা সাধারণত দেখি মিডিয়া একটা প্যারালাল তদন্ত, আমি তো 3 দিন ধরে তাই দেখছি প্যারালাল তদন্ত করছে। কিন্তু তদন্ত যারা করছে তাদেরকে তদন্ত করতে দিন, সেটা যা নির্যাস উঠে আসবে সেটা তারা জুডিশিয়ারিকে দেবে, এবং জুডিশিয়ারি সেটা যা হবে আমাদের আইন মেনে, সংবিধান মেনে, সেটা মেনে নিতে হবে। কিন্তু স্যার, একেবারে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানের সাথে সিসিটিভির ফুটেজ কিন্তু একবার নিছক মিলে যাচ্ছে। মিলে গেলে সেটা তো আপনাকে দেখাবে না, আমাকেও দেখাবে না, আর পাড়াপড়শিকেও দেখাবে না। এটা দেখানোর দায়িত্ব হচ্ছে, আমি তো বললাম, আমাদের কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। এরা প্রচণ্ড ধুরন্ধর হচ্ছে তদন্তে, এরা তো এটা জুডিশিয়ারিকে দেবে, জুডিশিয়ারি তার শাস্তি যা প্রাবধান থাকবে সেটা করবে, মিলে যায়। এটা তো আমাদের হাতে ছেড়ে দেবে না। আমাদের তো গণতান্ত্রিক রাষ্ট্রের জুডিশিয়ারি ওপরে পূর্ণ আস্থা রাখতে হবে। আমাদের তো অন্যান্য রাষ্ট্রের মতো নয়, যেটা জুডিশিয়ারি
প্রশাসনকে তদন্ত করতে দিয়েছে, আগে তদন্ত করতে দিন। মঙ্গলবার পর্যন্ত মনে হয় তদন্ত আছে, মঙ্গলবার না সোমবার, যাই হোক। গত পরশু শুনানি আছে। আচ্ছা, শুনানি নয়, তদন্ত করে রিপোর্ট দেবে, রিপোর্টের উপরে আবার তদন্তর জন্য কি করবে আমি মানে তারা প্রয়োজন হলে নিতে পারে। এবার হচ্ছে যদি প্রয়োজন না থাকে, সবে ডকুমেন্টস এভিডেন্স কালেক্ট করে থাকে সেটা প্রডিউস করবে, তারপরে আপনার তদন্ত এগোবে, তারপরে জুডিশিয়ারি যা শাস্তি দেবে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রথমেই হচ্ছে আমি ভারতবর্ষের একজন সংবিধান, জুডিশিয়ারি এবং ভারতবর্ষের যে সিস্টেম মানা মানুষ, বাংলার মানুষ। আর আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন সন্তানের পিতা। তো স্যার সেই জায়গায় মনোজিৎ মিশ্র একেবারে কলেজে নাকি তার দাপুটে প্রভাব ছিল যেমনটা জানা যাচ্ছে। একাধিক ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সে তো আমি আপনাদের মাধ্যমেই দেখতে পাচ্ছি, আমার কাছে তো কোনো ছবি নেই যে আমি আপনাদের দেখাতে পারছি না। আমি আপনাদের যে দেখাচ্ছি দুটো কার্ড, যে কার্ড দুটো নেমন্তন্ন করতে আসতো, ওই বাচ্চাগুলো আসতো অনেক নেমন্তন্ন করতে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিভিন্ন প্রোগ্রামে। আর এও যেত আমন্ত্রণ, কেন প্রাক্তনী হিসেবে ওকে নিয়ে যেত, আরও হয়তো অনেকে কেউ যেত, আমি জানি না। আমি তো টোটাল 2 বার গেছি ওই কলেজে, আমি প্রত্যেকেই বলেছি 2 বার গেছি। একবার হচ্ছে নাম ওঠার সময়, টাকা জমা দেওয়ার সময়, তখন গার্জেন যেতে হয় সিগনেচার করতে। আর একটা হচ্ছে একবার কোনো একটা গার্জেন মিটিংস না কোনো একটা বিষয় ছিল, চিঠি দিয়েছিল, তখন দেবাশিস বাবু ছিলেন। ওই তখন এই ল কলেজ ছিল না, ল কলেজটা ছিল সুইন স্ট্রিটে, সেখানে আমি গেছিলাম এবং সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম। স্যার শুধু এই যে প্রভাব, এই দাপুটে প্রভাবের জন্য এই ঘটনা কোথাও না কোথাও থেকে একাধিক প্রশ্ন উঠছে এই বিষয়ে। তা না, এটা ওদের ওখানে খুব, আমি তোমার আমি তো অনেক জায়গায় বলেছি, আমি ওই যেবার গেছিলাম না ওদের ওখানে, তুমি কোনো দিন যাবে, 120 জন করে স্টুডেন্ট মনে হয় এক একটা ইয়ারে, না এক একটা সেমে, আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, 120 জন বছরে ওই জয়েন্ট থেকে, 480 জন সরকারিভাবে, আর বাকিরা সব এতে থাকে। 1 থেকে 120 হাজরা, তারপরে যোগেশ, তারপরে সাউথ ক্যালকাটা, এরকম করে ভাগ হয় 480। তারপরে অ্যাফিলেটেড গুনে যেতে হয়, অ্যাফিলেটেডও অনেক খরচা, ব্যয় করা আমার পক্ষে সম্ভব না। তো প্রথম থেকেই ওখানে পড়ার ওর ইচ্ছে, ও ল পড়ার ইচ্ছে ছিল, তো পরীক্ষা দিয়েছে, জয়েন্ট দিয়েছে, কিন্তু মধ্যিখানে এই অনেকে, আমি প্রচার মাধ্যমেই অনেকে আমায় বলছে যে এই ও 1.5 বছর একটা কাজকর্মে যুক্ত ছিল, তারপরে অটোমেটিক ওখান থেকে বেরিয়ে এসে ওর বন্ধুবান্ধব, তখন যার ওরা ওর ক্লাসমেট ছিল, তারা সব বলে যে তুই লটা কমপ্লিট করেছে। তবে ওর একটাও কিন্তু সাবলি নেই, তোমরা দেখে নিতে পারো। এখন পড়াশোনায় ভালো ছিল, ও হায়ার ফার্স্ট ডিভিশনে পাসও করেছিল এবং প্র্যাকটিস করতো। 6 সেমের পর থেকেই আসতো, মানে যেত কোর্টে। এবার হচ্ছে তারপরে ও নিজে প্র্যাকটিস করতো এবং সে করতো। আমার মূল বিষয় হচ্ছে, তুমি সাংবাদিকতা করো, তো তুমি তো তোমার এলএম হবে আগামী দিনে, তুমি মেন স্ট্রিম মিডিয়ায় গিয়ে সাংবাদিকতা। তো আমার বলার বক্তব্য হচ্ছে, ভাই তুমি এই এত ঠিক আছে, একটা মানুষের মানবিক সমাজসেবা করার দায়িত্ব এটা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমাদের মতো সাধারণ ঘরের এত সমাজসেবা করার সময় নেই, নিজের লাইফটাকে আগে গড়ে তুলতে হয়। অর্থনৈতিকভাবে নিজে পিছিয়ে পড়া যারা, তাদের আগে এই জায়গাটায় পৌঁছতে হয়। প্র্যাকটিসের ওপরে বেশি হবে। এখানে তো বলছে আবার কেউ বলছে চাকরি পেয়েছিল নাকি ওখানে, তো আবার জিবি মিটিং এর পরে 45 দিনের জন্য অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিল। অস্থায়ী মানে তো একদম মনে হয় ওই সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এই ক্যাটাগরি,
কিন্তু একজন অ্যাডভোকেট সম্ভবত এই ক্যাটাগরিতে তো থাকা উচিত। আমি জানি না ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, কে কোথায়। দেখো, যথেষ্ট বয়স হয়েছে, তোমারও বাবা মা আছে, আমারও বাবা মা আছে। আমরা একটা সময় পর্যন্ত বাচ্চা কাচ্চাদের যতদিন মানে তারা পড়াশোনা শেষ করছে তার মধ্যে তাকে আমরা চেষ্টা করি। আমি আমার চেষ্টা পূর্ণ করেছি। দুর্ভাগ্য আজকে এই ঘটনা শুনতে হচ্ছে। এবার আমি আমার কাজ করেছি, তারপরে ও নিজে নির্ধারিত যে রোজগার মানে তার মানে এডুকেশন শেষ করে প্রফেশনে লিপ্ত হয়ে সে রোজগার করছে, তার নিজস্ব খরচ খরচা করছে, সেখানে আমরা তো খুবই সাধারণ মানুষ, সেখানে কোনো করার নেই। আর সাবজুডিস ম্যাটারে এটা তো আমি বললাম, তুমি পার্ট চাকরি করতে আমি সঠিক এটা করতে পারি। যাই হোক, পার্ট জুডিশিয়ারি যা শাস্তি দেবে সে শাস্তি মাথা পেতে নিতে হবে। কেন আমি বাবার থেকে বড় হচ্ছে, আমি প্রথম ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, এবং এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু বেদনাদায়ক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এই ঘটনাই না, একাধিক অভিযোগ উঠছে আপনার ছেলের বিরুদ্ধে, একাধিক এফআইআর নাকি ইতিমধ্যেই করা। একাধিক এফআইআর করলে তো অলরেডি তাকে পুলিশ আগে অ্যারেস্ট করতো। তো আমি তো কোনো দিন বা কেউ কেউ তো বলেছে জেল খেটেছে। তো জেল খাটলে তো তার একটা নথি থাকে, একটা আরটিআই মেরে দেখুন না জেল খেটেছে কি খাটেনি, কত সালে জেল খেটেছে, জেলটা কত সালে খেটেছে সেটা আরটিআই মারলেই তো জানা যাবে। 14 দিনের, না 3 মাসের, না 6 মাসের, না 1 বছরের, না 1.5 বছরের, কেউ কেউ বলছেন, কিন্তু এটা সবাই জানতে পারত। আপনার কি কোথাও না কোথাও কি মনে হচ্ছে আপনার ছেলেকে সেই রাজনৈতিক রং, সেই আর মানে সেই ফাঁদে পড়েছে? আমি লেস ইন্টারেস্টেড অফ পলিটিক্স। পলিটিক্স যারা করে তারা রাজনীতির মতো করুক। আমার রাজনীতি আমি করিও না, রাজনীতি বিষয়বস্তু আমার এত নয়। আমি প্রশাসনের প্রতি আমার আছে, আর আর আইন ব্যবস্থার প্রতি ভারতের নাগরিক হিসেবে এইটাই আমি কামনা করি, যে যেটা হবে সেটাকে মেনে নেওয়াটাই স্বাভাবিক কথা। স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে আইনি লড়াই আপনার ছেলের, আপনি কি তার পাশে থাকবেন? আপনি কি তার জন্য এই আইনি লড়াই লড়বেন? প্রথমে ওকে কোর্টে কবে তুলেছিল যেন, কবে তুলেছিল কোর্টে? 26 তারিখ। 26 তারিখে তো আপনারা কোর্ট বিট করেছেন, আমাকে দেখতে পেয়েছেন কোথাও? আমি প্রথম দিনই যাইনি, তো বার কাউন্সিলে তো সদস্য, বার কাউন্সিল থেকে মনে হয় দাঁড়িয়েছে। যাই হোক, আমি সেদিনও যাইনি, আমি মঙ্গলবারও, আপনি বললেন আপনাদের কথা অনুযায়ী, মিডিয়ার কথা অনুযায়ী মঙ্গলবারও ডেট আছে, চলবে। আমি যাব না। কেন? আপনি তো তার বাবা। না, বাবা হলে কি যেতে হবে? আপনি তার পাশে তুমি দাঁড়াবেন না? পাশে দাঁড়াবো? আমার বাবা, আমার এখন যথার্থ বয়স হয়ে গেছে, বোধগম্য সব কিছু হয়ে গেছে, আমি সব কিছু করি। আমার বাবা আজ 56 মানে সিনিয়র সিটিজেনের কোটায় পড়ে যাচ্ছে আর 4 বছরের মধ্যে। তো এখনও কি লাইবিলিটিস আমার? তবে কি একটা 99 বছরের 80 বছরের ছেলের প্রতি তার লাইবিলিটিস থাকবে? বাবা হলে কি পুরো দায়িত্ব, পুরো যা করবে সব মাথায় নিয়ে দৌড়তে হবে? একটা লিমিটেশন আছে। 18, 19, 20 যতদিন ও পড়াশোনার মধ্যে আছে বা নিজের জীবন জীবিকার মধ্যে প্রবেশ করছে, বাবারা গাইড করে। বাবাদের তো এটা কোনো সাংবিধানিক জায়গায় লেখা আছে যে বাবারা সারা জীবন গাইড করে যাবে, আমরণ পুরো মরার আগের দিন পর্যন্ত। জুডিশিয়ারির ওপরে পূর্ণ আস্থা আছে, এবং ভারতের সংবিধানের ওপর, এবং কলকাতা পুলিশের ওপর। ধন্যবাদ স্যার।